ফটোশপ ক্লাস 1। সো আমরা ফটোশপে যখন কাজ করব, ধরেন আমি যখন কোনো একটা সফটওয়্যারে কাজ করব, আমার কি একটা ডকুমেন্ট লাগবে, তাই না? একটা জি। ডকুমেন্ট নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। সো আমরা যখন নতুন একটা ডকুমেন্ট নিব, সেক্ষেত্রে যেটা করব, ফাইল থেকে নিউ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল N। আচ্ছা, এখান থেকে আমি নিউ এ যাচ্ছি। ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন বক্স আছে, তাই না? সো এই বিষয়গুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো হচ্ছে কিছু ডিফল্ট সাইজ। যেমন আমি প্রিন্টের জন্য কাজ করবো, প্রিন্টে ক্লিক করছি, দেখেন লেটার, লিগ্যাল, ট্যাবলয়েড, A4, A5 বিভিন্ন সাইজ শো করছে। আবার যদি আমি ওয়েবে যাই, এখানে বিভিন্ন সাইজ আছে। সো এই সফটওয়্যারটা আপনাকে কিছু রেডিমেড সাইজ প্রোভাইড করছে। আপনি চাইলে এই সাইজগুলো নিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনি চাইলে আপনার পছন্দ মতো করে যে কোনো সাইজ নিয়েও কাজ করতে পারবেন। রেডি, সেক্ষেত্রে যেটা করবো, এখান থেকে ধরেন পিসের ডিটেলসে যদি যাই, আপনি পছন্দ মতো যে কোনো একটা নাম দিয়ে দেন। এরপর আছে কি উইথ এবং হাইট। আমার ডকুমেন্টটা কতটুকু প্রশস্ত হবে, এই উইথে আমি যতটুকু ভ্যালু দিব সেই ভ্যালু অনুযায়ী কাজ হবে। হাইট হচ্ছে উচ্চতা। ডকুমেন্টের হাইট আপনি কতটুকু দিতে চাচ্ছেন, এই হাইটে আপনি ভ্যালু দেন। ঠিক আছে? পাশে যেটা আছে ইউনিট, ইউনিটটা মোস্ট ইম্পর্টেন্ট। আগে আমাকে বুঝতে হবে যে আমি আসলে কিসের জন্য কাজ করছি, ইলেকট্রনিক মিডিয়ার জন্য নাকি প্রিন্ট মিডিয়ার জন্য। ইলেকট্রনিক মিডিয়ার জন্য যদি কাজ করি, সেক্ষেত্রে ইউনিট হবে পিক্সেল, খাতায় লিখেন। আচ্ছা, বাকি যেগুলো আছে ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য। প্রিন্ট মিডিয়ার জন্য ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্চেসটাই প্রেফার করা হয়। সো অ্যান্ড হচ্ছে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ইঞ্চেস। ঠিক আছে? ধরেন আপনি কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন করছেন, এটা প্রিন্ট হবে না, সোশ্যাল মিডিয়াতে থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা পিক্সেল। আর যদি এটাকে প্রিন্টিং কোনো প্রজেক্ট হয়ে থাকে, ধরেন কোনো একটা ব্যানার প্রিন্ট করবেন, ফ্লায়ার, বিজনেস কার্ড, এই প্রিন্টিং প্রজেক্টগুলোর সময় আমরা ইউনিট রাখবো ইঞ্চেস। ধরেন আপনাকে ক্লায়েন্ট বলে দিছে 5 ফিট বাই 7 ফিট আমাকে একটা ব্যানার করে দাও, এখানে কি কোনো ফিট আছে? নাই। তাহলে আমরা কি করতে পারি, ফিটটাকে কি ইঞ্চেসে কনভার্ট করা যেতে পারে। তাহলে 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চ লিখেন। 1 ফিট ইকুয়াল 12 ইঞ্চ। জি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইউনিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। এরপরে যেটা আসছে এখান থেকে, রেজুলেশন। অলরেডি আমরা জানি ইলেকট্রনিক মিডিয়ার জন্য রেজুলেশন কত হয়। সো ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 এবং প্রিন্ট মিডিয়ার জন্য 300। এরপরে আসি কালার মুড। ফটোশপে আমরা কালার মুড পাচ্ছি, 5 ধরনের কালার মুড আছে, খাতায় লিখেন। ফটোশপে কালার মুড আছে 5 ধরনের। 1 নম্বর দিয়ে লিখেন বিট ম্যাপ। বিট ম্যাপের পাশে লিখেন 100% ব্ল্যাক অ্যান্ড 100% হোয়াইট। সাদা কালো ইমেজের ক্ষেত্রে বিট ম্যাপ কালার মুড ইউজ করা হয়। 2 নম্বর দিয়ে লিখেন গ্রে স্কেল। 100% ব্ল্যাক অ্যান্ড 100% হোয়াইটের কম্বিনেশন। গ্রে স্কেলের ক্ষেত্রে যেটা হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কি একটা কম্বিনেশন থাকবে। এই গ্রে স্কেল কালার মুডটা ইউজ করা হয় ফটোকপি মেশিন প্রিন্টারের ক্ষেত্রে, গ্রে স্কেল কালার মুড ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আসি 8 জিবি কালার। 8 জিবি কালার মুডটা মূলত আমরা ইউজ করব কোথায়, ইলেকট্রনিক মিডিয়ার কাজে। ঠিক আছে? ইলেকট্রনিক মিডিয়ার জন্য 8 জিবি কালার মুড ইউজ করা হয়, আর প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে CMYK কে। আচ্ছা, এরপরে যেটা আছে ল্যাব কালার। ল্যাব কালারটা মূলত ইউজ করা হয় আমরা যে বিভিন্ন স্টুডিওতে যে ছবিগুলো প্রিন্ট করি, সেখানে মূলত ল্যাব কালারটা ইউজ করা হয়। সো গ্রাফিক্সে আমরা যখন নর্মালি কাজ করব, ম্যাক্সিমাম আমাদের কাজই হবে 8 জিবি অথবা CMYK তে। কারণ এখানে বিটম্যাপ বা গ্রে স্কেলে খুব একটা ইউজ হয় না, কারণ আমাদের কালারফুল থাকে সবকিছু। পাশে দেখেন আছে বিট। বিট হচ্ছে একটা ডকুমেন্টের কালার ধারণ ক্ষমতা বা কালার স্পেস, যে একটা ডকুমেন্ট কি পরিমাণ কালার নিতে পারবে। লাইক এখানে আছে কি 8 বিট। 8 বিটের জন্য কতগুলো কালার পাওয়া যাবে, 16.8 মিলিয়ন কালার। সো আমরা 8 বিটের জন্য কি এনাফ কালার পাচ্ছি, রাইট? সো আমি এখান থেকে 8 বিটটা এই কারণে প্রেফার করব, যদি আমি এখানে 32 বিট নেই, সেক্ষেত্রে যদি আপনার পিসির কনফিগারেশন ভালো না থাকে, পিসি হ্যাং করবে। সেকেন্ড থিং, যদি আমি এখান থেকে 32 বিট নেই, এই ফাইল সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যায়। যেহেতু আমরা 8 বিটে এনাফ কালার পাচ্ছি, সো 8 বিটই প্রেফার করব। আর এখানে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে, এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আছে ওরিয়েন্টেশন, আপনার ডকুমেন্টটা ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ল্যান্ডস্কেপ মিনস উইথ বেশি থাকলে সেটাকে বলে ল্যান্ডস্কেপ, আর যদি হাইট বেশি থাকে সেটাকে বলা হয় পোর্ট্রেট। সো আপনি ল্যান্ডস্কেপেও নিতে পারেন ওরিয়েন্টেশন, অথবা পোর্ট্রেটেও নিতে পারবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ক্রিয়েট। আচ্ছা, এই যে যে পেজটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে মূলত ডকুমেন্ট। আমরা যখন কোনো একটা প্রজেক্ট করব, কাজ করব, এই ডকুমেন্টের ভেতরেই আমাকে কাজ করতে হবে। সো এই ডকুমেন্টের বাইরের যদি আমি একটু ইন্টারফেস দেখি, এই ডকুমেন্টের বাইরে দিক দিয়ে কি আরেকটা এরিয়া আছে। এই এরিয়াটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, রাইট বাটন ক্লিক করলে দেখেন মিডিয়াম গ্রে, লাইট গ্রে। কাস্টম করলে আপনি পছন্দ মতো যে কোনো কাস্টম করতে পারেন। সো এটা আপনার চোখে যেটা দেখতে ভালো লাগছে, আপনি সেই কালারটা রাখেন, রেখে তারপরে কাজ করেন। আচ্ছা, এখন এই ইন্টারফেসে যদি আমি আসি, সবার উপরে যে বারটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি মেনু বার। মেনু বার। এখানে বিভিন্ন ওয়ার্ড আছে, লাইক ফাইল, ইমেজ, তারপর হচ্ছে লেয়ার, এগুলো সবগুলো এক একটা মেনু। সো সবার উপরে যে বারটা আছে, এটাকে বলছি মেনু বার। মেনু বারের নিচে যে বারটা আছে, এটাকে বলা হচ্ছে অপশন বার। একদম পাওয়ার পয়েন্টের মতোই। যদি লেফট সাইডে আমি একদম চলে যাই, এই বারটাকে বলছি মূলত টুল বার। যখন আপনি কোনো একটা ডিজাইন করবেন, কোনো একটা কাজ করবেন, এখান থেকে টুলগুলো নিয়ে এসেই মূলত আমাকে কাজ করতে হবে। হয়তো এখানে এত টুল দেখে হয়তো আপনার কাছে কমপ্লেক্স মনে করতে হবে, এত কিছু আমি মুখস্থ করবো, নট লাইক দ্যাট। আপনার এখানে প্রত্যেকটা ক্লাসে এক একটা টুল ডিভাইড করে দেওয়া আছে। সিলেকশন টুলের ক্লাসে দেখবেন সিলেকশন টুল, রিটাচের ক্লাসে দেখবেন রিটাচের টুল, এরকম প্রত্যেকটা ক্লাসে ডিভাইড করে দেয়া। আপনি এখানে প্র্যাকটিক্যালি শিখবেন, মুখস্থ করার কিছু বিষয় নেই। ঠিক আছে?
সো এখান থেকে যদি আমি টুলবারে আসি, টুলবারের একদম উপরে দেখেন কর্নারে একটা আইকন আছে। এই আইকনে যদি আমি ওয়ান ক্লিক করি দেখেন 1 by 1 চলে আসছে। আবার যখন এখানে আমি ওয়ান ক্লিক করছি দেখেন পাশাপাশি কি কলাম ওয়াইজ চলে আসছে। সো আপনি যেভাবে কমফোর্টেবল এখান থেকে ওয়ান ক্লিক করে পাশাপাশি রেখেও কাজ করতে পারবেন, অথবা এখান থেকে এভাবে রেখেও আপনি কাজ করেন কলাম ওয়াইজ, যেভাবে খুশি। সো এই টুলবারে আসলে এক্স্যাক্টলি কি কি টুল আছে যদি আমি একটু বলি। ধরেন আপনি কোন একটা সিলেকশন করবেন, কোন একটা কাজ আমি যখন কোনো কিছু এডিট করবো, আমার ফার্স্টে কি করতে হবে, আগে সেটা সিলেকশন করা লাগবে। সো যদি আমি কোনো কিছু সিলেকশন করতে চাই, সবার ফার্স্টে সেগমেন্ট এখানে কিছু সিলেকশন টুল আছে, এই টুলগুলো ইউজ করে মূলত আমাকে সিলেকশন করতে হবে। এরপরে সেকেন্ড সেগমেন্টে আরো কিছু টুল আছে, এগুলোকে বলা হচ্ছে ইমেজ রিটাচ রিলেটেড টুল। লাইক কোন একটা ইমেজকে আপনি এডিট করবেন, মডিফাই করবেন, রিটাচ করবেন, এই কাজগুলো করবো এই রিটাচের টুলগুলো দিয়ে। এরপরে আছে অবজেক্ট ক্রিয়েশন, টেক্সট ক্রিয়েশন, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করব, টেক্সট ক্রিয়েট করব, এই রিলেটেড টুলগুলো পাবো এরপরে সেগমেন্টে। এরপর আছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, কোন একটা ডকুমেন্টকে জুম করা, প্যান করা, কালার অ্যাপ্লাই, এই বিষয়গুলো পাচ্ছি এই যে লাস্টের দিকে। সো এখানে এক্স্যাক্টলি কি টাইপের টুলগুলো আছে বেসিক বিষয়টা তো বুঝতে পেরেছি। সো এটা ছিল টুল বার। আমি যদি এখন একটু এদিকে আসি, রাইট সাইডে আরেকটা প্যানেল দেখতে পাচ্ছি, তাই না? এটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। আচ্ছা, এই ফ্লোটিং প্যানেলে যে কোনো একটা পার্টকে আমি টান দিয়ে এদিকে নিয়ে আসি, এটা কি ফ্লোট করানো যাচ্ছে না? এখন আমার যখন কাজে লাগবে আমি এটাকে যে কোনো জায়গায় রেখে তারপরে কাজে করতে পারি। কাজ করা শেষ, আমি চাচ্ছি এটাকে আগের মতো আবার ডিফল্ট মুডে নিয়ে যাব। সো ফ্লোটিং প্যানেলের এই পার্টগুলোকে যদি আমি ডিফল্ট মুডে নিতে চাই, সেক্ষেত্রে যেটা করব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে রিসেট এসেনশিয়াল। আচ্ছা, এখান থেকে আমি রিসেট এসেনশিয়ালে ক্লিক করছি, আবার কি যারটা যেখানে চলে গেছে না। ধরেন আপনি লেয়ার প্যানেলটা খুঁজে পাচ্ছেন না। সো ফ্লোটিং প্যানেলে যদি কোনো একটা পার্ট মিসিং থাকে, সেটা আমরা উইন্ডো মেনুতে গেলে পাবো। যেমন এখানে উইন্ডোতে যাচ্ছি, লেয়ার আছে না, এখানে ক্লিক করছি, দেখেন আবার কি চলে আসছে। এবার দেখেন আমরা যে ডকুমেন্টটা নিয়েছি, ডকুমেন্টটা কি সাদা, তাই না? ধরেন আমি চাচ্ছি এটাকে একটু কালার করব, কালার চেঞ্জ করব। তো যদি কালার আমরা চেঞ্জ করতে চাই, আমার এখান থেকে যেতে হবে, এই যে এখানে নিচে দেখেন দুইটা বক্স আছে কালারের, দেখা যায়। ফার্স্টে যে বক্সটা আছে এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, খাতায় লিখেন। আচ্ছা, এখানে দেখেন এই ফোরগ্রাউন্ড কালার উপরেরটা, এটার উপর আমি ওয়ান ক্লিক করছি, এখানে একটা বক্স চলে আসছে, তাই না? এটাকে বলা হচ্ছে কালার পিকার বক্স। এখানে দেখেন একটা ডায়ামিটার আছে ছোট, এই জায়গাটায় লক্ষ্য করবেন। আমি যখন ডায়ামিটারটাকে এদিকে টান দিয়ে এদিকে নিয়ে যাচ্ছি লেফট সাইডের দিকে, কালারটা কি আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে না? আবার যখন এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, দেখেন গাঢ় হতে হতে একসময় ব্ল্যাক হয়ে গেল। তাহলে এই ডায়ামিটারটা আসলে বিভিন্ন কালার ভেরিয়েশন নিয়ে আসতেছে, যেটা কি লাইট হবে নাকি ডার্ক হবে, ঠিক আছে? আর ধরেন আপনি চাচ্ছেন এই কালার না অন্য কোনো কালার নিবেন। সো এই স্কেলটাকে যদি আপ এন্ড ডাউন করেন, দেখেন কালার কি চেঞ্জ হচ্ছে না? সো এখান থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে ওকে দিলাম। সো এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ডকুমেন্টের উপরে, কিবোর্ড থেকে অল্টার ডিলিট অথবা অল্টার ব্যাকস্পেস প্রেস করলে কালার চলে আসবে। নিচে দেখেন যে বক্সটা আছে, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, নিচে যে বক্সটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি সেম ভাবে ক্লিক করছি, এখান থেকে আমি পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দিই, চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে কালার আসছে কিন্তু অ্যাপ্লাই হয় নাই। যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে শর্টকাট হবে কন্ট্রোল ডিলিট। আচ্ছা, এখানে যখন আমরা কালার অ্যাপ্লাই করছি, এটা কি টোটাল ডকুমেন্টে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? ধরেন আপনি চাইলে কি কোন একটা সিলেক্টেড এরিয়ার ভেতরে আপনি অ্যাপ্লাই করবেন, কোন একটা এরিয়ার ভেতরে স্পেসিফিক এরিয়াতে, তাহলে আমাদের কি সিলেকশন করা লাগবে। সো যদি আমরা এখান থেকে সিলেকশন করতে যাই, এখানে একদম টুলবারে ফার্স্টে দেখেন এখানে একটা টুল আছে, এটাতে যদি আমি ক্লিক করে 2 সেকেন্ড ধরে রাখি, দেখেন এখানে চারটা টুল চলে আসছে। ওয়ান ক্লিক করলে কিন্তু এটাই সিলেক্ট হবে, বাকিগুলো কিন্তু আসবে না। যদি ক্লিক করে 2 সেকেন্ড ধরে রাখি, তাহলে দেখেন বাকিগুলো শো করছে। সবার প্রথমে যেটা আছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, এটা নিয়ে ক্লিক করে ড্র্যাগ, সিলেকশন আসছে। এটা কি সার্কেল হয়েছে? আচ্ছা, কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিচ্ছি, কালার আসছে, সিলেকশন হয়ে আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি, ডিসিলেক্ট হয়ে গেছে। 2 নাম্বার দিয়ে লিখেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। সো আমি এখান থেকে নিচ্ছি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ক্লিক করে ড্র্যাগ করছি, সার্কেল আসছে। আচ্ছা, এটাকে যদি আমি পারফেক্ট রেশিওতে করতে চাই, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ড্র্যাগ করলে দেখেন এটা কি রেশিওটা ঠিক আছে না? এটার ভেতরে আমি কালার অ্যাপ্লাই করছি, অল্টার ডিলিট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। 3 নাম্বার দিয়ে লিখেন সিঙ্গেল রো মার্কিউ টুল। আচ্ছা, এখান থেকে যাচ্ছি সিঙ্গেল রো মার্কিউ টুল, এখানে আমি ওয়ান ক্লিক করছি, সিলেকশন আসছে। এখন এটার ভেতরে যদি আমি কালার অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই যে যে সিলেকশনটা হয়ে কালার অ্যাপ্লাই হয়েছে, এটা কি 1 পিক্সেলের উপর দিয়ে হয়েছে। আচ্ছা, এখানে আমি ওয়ান ক্লিক করছি, সিলেকশন আসছে, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। এবার কি হয়েছে, কলাম। এরপরে লিখেন সবাই লেসো টুল। ফ্রি হ্যান্ডে সিলেকশনের ক্ষেত্রে লেসো টুল ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখেন লেসো টুল নিয়ে এখানে আমি ফ্রি হ্যান্ডে সিলেকশন করছি। 2 নাম্বার দিয়ে লিখেন পলিগোনাল লেসো টুল। 2 নাম্বারটাই যাচ্ছি, পলিগোনাল লেসো টুল, এখানে আমি ওয়ান ক্লিক করছি। এবার দেখেন এটা কি লাইন চলে আসছে না? হ্যাঁ, আবার এখানে ক্লিক করছি, এখানে ওয়ান ক্লিক। এই যে যে সিলেকশনটা করতেছি, এটা কি লাইন আকারে আসছে? এটা কি আমার আগের মতো ফ্রি হ্যান্ডে আসছে? ফ্রি হ্যান্ডে কিন্তু আসে নাই।
এটা কি লাইনের মাধ্যমে আসছে, স্টার্টিং পয়েন্টে এন্ড করে দিলাম, ক্লিক করছি, দেখেন এই যে সিলেকশনটা হয়েছে কি লাইনের মাধ্যমে হয়েছে। সো এইভাবে যদি লাইন ক্রিয়েট করে কোনো সিলেকশন করতে চাই সেক্ষেত্রে পলিগনাল লেসো টুল। লেসো টুল এবং পলিগনাল লেসো টুল দুইটার মধ্যে ডিফারেন্স কোথায় বোঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা আছে ম্যাগনেটিক লেসো টুল, লিখেন সবাই ম্যাগনেটিক লেসো টুল। এটার জন্য আমার একটা ইমেজ লাগবে, আমি একটা ছবি নিয়ে আসছি, ডকুমেন্টের উপরে রাখলে এটাকে বলে প্লেস, আর যদি ড্র্যাগ করে নিয়ে এসে লেয়ার প্যানেলে অথবা অপশন বারে ছেড়ে দিই এটা হবে ওপেন, অথবা ফাইল, ফাইল থেকে দেখেন এখানে আছে ওপেন, ফাইল থেকে ওপেন করলে হবে ওপেন, অথবা প্লেস এমবেডেড করলে হবে কি প্লেস। ঠিক আছে, যদি ধরেন কোন একটা ইমেজকে আপনি এডিট করবেন তখন কিন্তু আমরা প্লেস করব না, তখন ওপেন করে সেই মেইন ইমেজটাকে এডিট করব। সো আমি এখান থেকে যাচ্ছি ম্যাগনেটিক লেসো টুল, এটাকে আমি ওয়ান ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন যখন এটাকে মুভ করছি একটু চুম্বকের মতো কি টেনে টেনে সিলেকশন নিয়ে নিচ্ছে না? হ্যাঁ, চুম্বকের মতো কি টেনে টেনে নিয়ে নিচ্ছে। ধরেন এখান থেকে আপনি সিলেকশন করতে গিয়ে এটা এইদিকে চলে আসছে, এদিকে চলে আসছে। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন ব্যাকে যাবেন, সো কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস প্রেস করি দেখেন এটা কি ব্যাকে যাচ্ছে না? সো আমি এখান থেকে জাস্ট রাফলি সিলেকশন করছি, আপনি জাস্ট এটা বুঝে রাখেন যে কিভাবে কাজ হবে। সো দেখেন সিলেকশনটা কি টেনে টেনে নিয়ে নিচ্ছে। সো স্টার্টিং পয়েন্টে এসে আমি এটাকে এন্ড করলাম, সিলেকশন আসছে। এবার এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ডকুমেন্টে এসে যে কোনো একটা ডকুমেন্টে যান, গিয়ে কন্ট্রোল ভি করেন, আসছে। কন্ট্রোল টি প্রেস করেছি, বাউন্ডিং বক্স আসছে। এবার এটাকে যদি আমি ছোট বড় করতে চাই কি করব, এই যে কর্নার আছে না, কর্নার থেকে ক্লিক করে ড্র্যাগ করব, কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ড্র্যাগ করছি, কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ড্র্যাগ করলে রেশিওটা ঠিক থাকবে। যদি আমি এখানে কোনো কিছু নাই করি দেখেন নষ্ট হয়ে যাচ্ছে না রেশিওটা। সো ইমেজ কখনো এইভাবে ড্র্যাগ করা যাবে না, ইমেজটাকে অবশ্যই কর্নার থেকে ড্র্যাগ করব এবং কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে ড্র্যাগ করব। কিছু ভার্সনে হয় শিফট প্রেস করলেও হবে, আবার শিফট না কাজ করলে অল্টার প্রেস করলেও হবে, আবার কোনোটাতে শিফট অল্টার। সো যখন যেটা কাজ করছে আপনি জাস্ট সেটা অ্যাপ্লাই করবেন, শিফট না কাজ করলে অল্টার, অল্টার না কাজ করলে শিফট, আর নাহলে দুইটাই ধরে টান দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাউন্ডিং বক্সের কাজটা আমরা অলরেডি জানি, এটাকে ট্রান্সফর্ম করতে পারি। কন্ট্রোল টি প্রেস করে এটা দেখেন এই ঘুরছে না, ঘুরছে। বা ধরেন এটাকে একদম ঘুরাই দিবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল আছে, বা এটাকে যদি হরিজন্টালি ফ্লিপ করি দেখেন উল্টে যাচ্ছে, আবার যদি ভার্টিক্যালি করি দেখেন উল্টে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে চাইলে আমরা কোন একটা অবজেক্টকে এভাবে ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্মের জন্য লাগবে বাউন্ডিং বক্স, বাউন্ডিং বক্সের শর্টকাট কন্ট্রোল টি। ঠিক আছে, সো এখান থেকে অবজেক্টটা মুভ করলো, শুধুমাত্র মুভ করানো না, অবজেক্টটাকে যদি আমি কপি করতে চাই মুভ টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ করলে এটা কপি হবে। ডকুমেন্ট জুম, আচ্ছা জুম, ধরেন কোন একটা অবজেক্টকে যদি আমি জুম করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা জুম ইন হবে, কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। আচ্ছা, এখানে লেয়ার প্যানেল বলতে আমরা যেটা দেখছি এখানে দেখেন, যদি আমি এদিকে আসি, এটাকে আরেকটু আমি রিসেট করে নিচ্ছি। একদম রাইট সাইডে আমার এখানে ফ্লোটিং প্যানেলের এখানে একটা প্যানেল আছে, এটার নাম হচ্ছে লেয়ার প্যানেল। যদি লেয়ার প্যানেলটা আমি নাও পাই উইন্ডো মেনুতে গেলেও এখানে লেয়ার পাওয়া যাবে, শর্টকাট হচ্ছে F7। ঠিক আছে, সো লেয়ার বিষয়টা কি, অনেকে ফটোশপে লেয়ার নিয়ে অনেক মনে করে কমপ্লেক্স, আসলে বিষয়টা কমপ্লেক্স কিছু না। সো আমি এখান থেকে জাস্ট ওয়ান ক্লিক করছি, দেখেন লেয়ার অ্যাড হচ্ছে। সো লেয়ার নেওয়ার পর দেখেন এখানে লেয়ার 1 লেয়ার 6 ছয়টা লেয়ার আছে তাই না? ধরেন আপনি কোন একটা লেয়ার ডিলিট করবেন, সো ডিলিট করার জন্য যদি সবগুলোকে আমি ডিলিট করতে চাই, এর আগে পাওয়ার পয়েন্টে যেভাবে স্লাইড আমি সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু সেম একটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে যদি আমি লাস্টে ক্লিক করি সবগুলোকে একবারে সিলেক্ট হয়েছে। কিংবা যদি আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, এখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হবে। ঠিক আছে, সো এখান থেকে সিলেক্ট করার পর জাস্ট আপনি এখান থেকে ডিলিট বাটনে এটাতে ক্লিক করেন, ডিলিট হবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, লেয়ার যখন আমি অ্যাড করছি লেয়ারের পাশ দিয়ে দেখেন কিছু বক্স দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, ধরেন এখান থেকে আমি লেয়ার 1-এ এখান থেকে আমি যে কোনো একটা অবজেক্ট নিব, লাইক এখান থেকে আমি একটা সিলেকশন নিচ্ছি, ক্লিপ সিলেকশন নিলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, এটার ভেতরে আমি কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ঠিক আছে, লেয়ার 2-তে আসি, এখান থেকে আমি আরেকটা অবজেক্ট নিচ্ছি, এটার ভেতরে কালার অ্যাপ্লাই করছি। এবার দেখেন এই অবজেক্ট দুইটা কোনটা কোন লেয়ারে আছে। আচ্ছা, একটা লেয়ার 1-এ লেয়ার 2-তে আমরা কি দেখে বুঝতেছি, এখান থেকে থাম্বনেল দেখে বুঝতেছি তাই না? আচ্ছা, অবজেক্টের সাইজ বড় এবং কালারফুল এর জন্য বোঝা যাচ্ছে, কিন্তু যদি অবজেক্টের সাইজ ছোট হতো তাহলে কি বোঝা যেত? বোঝা যেত না। তাহলে কোন লেয়ারে কোন কন্টেন্টটা আছে এটা বোঝার জন্য আমরা যেটা করব, লেয়ারের পাশে দেখেন চোখের মতো আছে না, যদি আমি আয়ের ভেতরে ওয়ান ক্লিক করি দেখেন এটা কি একবার চলে যাচ্ছে আবার চলে আসছে, দ্যাট মিনস এটা আছে কোথায়, লেয়ার 2-তে। যদি আমি লেয়ার 1-এর আই অন অফ করি দেখেন রেডটা একবার কি যখন অফ করছি কি চলে যাচ্ছে আবার চলে আসছে। তাহলে কোন কন্টেন্টটা কোন লেয়ারে আছে আমরা কিভাবে বুঝবো, এই লেয়ারটাকে আইটাকে অন অফ করলেই বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার উপরে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, এখান থেকে সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে গিয়ে এখান থেকে আমি আরেকটা সিলেকশন নিলাম, এখানে আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। পেছনের অবজেক্ট দুইটা কি হাইড হয়ে গেছে তাই না? কারণ কি, সামনের অবজেক্টটা অনেক বড়। সো পেছনের অবজেক্ট গুলোকে আমি যদি দেখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, লেয়ারকে আপ করতে হবে তাই না? সো লেয়ার আপ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করছি, দেখেন লেয়ার আপ হচ্ছে। থার্ড ব্র্যাকেট তো চিনি, এটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট।
এটা হচ্ছে ওপেন থার্ড ব্র্যাকেট। যদি কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে লেয়ার আপ হবে, আর যদি ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করি লেয়ার ডাউন হবে। লেয়ার আপ, লেয়ার ডাউন। আচ্ছা ফাইন, তাহলে যদি এই বিষয়গুলো বুঝে থাকেন লেয়ার প্যানেলের, এবার আমরা তাহলে একটা কোনো কিছু মেক করি প্রজেক্ট, মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্টে আমি যেটা করব, কি করব, এখান থেকে লেয়ার নিব, কোনো কাজই এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে করব না, ঠিক আছে? এখান থেকে আমি ফার্স্টে যেটা করছি, একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পর চলে যাচ্ছি এখান থেকে সিলেকশন টুল, ক্লিক করে ড্র্যাগ করছি, একটা সিলেকশন নিচ্ছি। এই সিলেকশনের ভেতরে কালার অ্যাপ্লাই করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করছি, এটা কি দুইটা আছে না? কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, সিলেকশন আসছে। এবার আমি এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ঠিক আছে? আচ্ছা, আবার এখান থেকে আমি একটা লেয়ার নিচ্ছি, চলে যাচ্ছি সিলেকশন টুল, এখান থেকে পছন্দ মতো একটা সার্কেল নিচ্ছি, এটার ভেতরে আমি কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই দুইটা লেয়ার কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করছি, ঠিক আছে? এখান থেকে এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি, এটা গ্রুপে আছে। এবার যদি আমি অল্টার প্রেস করে ড্র্যাগ করি তাহলে তো কপি হবে নাকি? আমি চাচ্ছি রেড কালার অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, কন্ট্রোল ক্লোজ দ্যাট ব্র্যাকেট। আবার এখান থেকে আরেকটা লেয়ার নিচ্ছি, এটার ভেতরে কালার অ্যাপ্লাই করছি, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। এই অবজেক্টটাকে কপি করছি, কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ, কন্ট্রোল টি প্রেস করছি, এটাকে আমি একটু ট্রান্সফর্ম করে ঘুরিয়ে দিই, ঠিক আছে? এটাকে অল্টার প্রেস করে ড্র্যাগ করছি, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে দিচ্ছি ফ্লিপ হরিজন্টাল, মানে হরিজন্টাল এটা কি উল্টে যাবে। আচ্ছা, এবার এই তিনটা অবজেক্টকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, গ্রুপে আছে, এটাকে অল্টার প্রেস করে ড্র্যাগ করে কপি করছি, কন্ট্রোল টি প্রেস করছি, রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, এটাকে হরিজন্টালি মুভ করাই দিলাম, ঠিক আছে? আবার এখান থেকে একটা লেয়ার নেই, এখানে আমি আবার সিলেকশন নিচ্ছি, সিলেকশন নিয়ে এখান থেকে আমি এটার উপরে আরেকটা কালার দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। কি হইলো কিছু একটা? সো টোটাল কাজটা করছি কি, সিলেকশন শুধুমাত্র ইলিপ টুল দিয়ে। আজকে ক্লাসে আমরা কি কি শিখছি, এখান থেকে চারটা টুল শিখেছি, রেক্ট্যাঙ্গুলার টুল, মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, এখান থেকে তিনটা টুল, 6টা টুল সিলেকশনের অলরেডি আমরা শিখে ফেলেছি। সো আপনাদের নেক্সট ক্লাসে যেটা হোমওয়ার্ক থাকবে, সবাই কার্টুন ডিজাইন করবেন 10টা, শুধুমাত্র সিলেকশন টুল ইউজ করে, নট পেন টুল। ক্লাসে শুধুমাত্র যে সিলেকশন টুলগুলো দেখানো হয়েছে এগুলো দিয়েই আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। সেভ করার ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, খাতায় লিখেন, সেভ অ্যাজ এ যাচ্ছি। এখান থেকে আমি যদি এটাকে ফটোশপ বা পিএইচডি ডকুমেন্টে সেভ করি, এটা হচ্ছে ফটোশপের নেটিভ ফরম্যাট, বা এটাকে বলা হয় মেইন ফাইল বা সোর্স ফাইল। এটা আবার এডিটেবল, যদি এটাকে এডিট করতে চান সেকেন্ড টাইম এটা এডিট করতে পারবেন, এটা ফটোশপে ওপেন হবে। সো এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে সেভ করি, যে কোনো একটা লোকেশন দেখায় দেন, দেন এটাকে সেভ করেন। কিসে সেভ করছি? পিএইচডি তে। দ্যাট মিনস এটা ফটোশপের নেটিভ ফরম্যাট, এটাকে ওপেন করলে ফটোশপে ওপেন হবে, এরকম লেয়ার ওয়াইজ আসবে। আপনি আবার চাইলে এটাকে পছন্দ মতো করে যেভাবে খুশি এটাকে আবার এডিট করতে পারবেন। আর ধরেন আপনি চাচ্ছেন শুধুমাত্র এই ফাইলটা, ছবিটা লাগবে, জেপিজি ফাইল। সো আমরা এখান থেকে যাব ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ গিয়ে এখান থেকে আছে জেপিইজি, উপরেরটা এটা, দিস ওয়ান, এটা কোয়ালিটি বেটার। সো এখান থেকে জেপিজি তে যদি সেভ করি শুধুমাত্র ছবিটা আসবে, এখান থেকে আমি জেপিজি তে সেভ করে দিচ্ছি। এটা দেখেন, এটা কি শুধু ইমেজ, ছবি, জেপিজি ফাইল, ফেসবুকে যেটা আপলোড করবেন এই জেপিজি ফাইল, ঠিক আছে? আর এটা হচ্ছে মেইন ফাইল, এটাকে যদি আপনি আবার ওপেন করেন এরকম ফটোশপে ওপেন হবে, এই যে এরকম যেরকম লেয়ার ওয়াইজ আসছে, এটাকে চাইলে আপনি আবার এডিট করতে পারবেন। বোঝা গেছে?